এতে কিন্তু শরীরের জন্য ক্ষতি হয়। তো আমার মনে হয় যে মশারি যদি আমরা টাঙাই, আর যেখানে মশা না আসার জন্য ঘরের যার যার ক্ষমতা আছে, দরজাটা জানালাটা এখন তো আগের মতো মানে চুরেরও উপদ্রব আছে, বেশি দরজা জানালা খুলে রাখলেও বিপদ। তো ওইভাবে নিজের উপরও অনেক সময় আমাদের সেই যদি আমরা কিছু কাজ করি তাহলে সেটা সম্ভব। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমরা দীর্ঘদিন যাবৎ মশাবাহিত যে রোগ ম্যালেরিয়া দেখে এসছি। গত 3 বছর যাবৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্প্রে করা বা আপনার লার্ভা নষ্ট করার জন্য যে আপনার কিং ফগ দেওয়া হয় স্মোক হিসাবে ডিজেলের সঙ্গে, আর আপনার বাইলার লার্ভা, এটা একটা পাউডার জলের সঙ্গে মিশিয়ে এটা দেওয়া হয় জলের মধ্যে, লার্ভা যাতে নষ্ট হয়, যাতে মশার রূপান্তরিত না হতে পারে। তাইলে আমি বলবো আপনি যেটা বলেছেন সত্যি ঠিকই আছে, কিন্তু একটা কথা হলো ড্রেনগুলি কাভার ড্রেন, এগুলি পরিষ্কার আপনি করার কথা বলেছেন, তবে কাভার ড্রেন যেখানে আছে সেখানে এই যে পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার কি ব্যবস্থা আছে এগুলি পরিষ্কার করে এখানে শহরে ম্যাক্সিমাম কভার ড্রেন এগুলিতে আপনার এই পাউডার মিশ্রিত জল মিশ্রিত পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার ব্যবস্থা আছে কিনা। সাপ্লিমেন্টারি স্যার, আমরা স্যার আগে লক্ষ্য করতাম এই মশামুক্ত করার জন্য ডিডিটি স্প্রে এটা প্রত্যেক এলাকাতে করা হতো, কিন্তু এই যে আমাদের স্টেট ভিত্তিক যে টিম সেটা 212টি ছিল, কিন্তু পরবর্তী সময়ে তা কমিয়ে 106টি করা হয়েছে। আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার মধ্যেও সেটা আর এখন হচ্ছে না, আমরা সেটা দেখতে পাচ্ছি না। এবং পাশাপাশি তাদের যে হাজিরা সেটা 183 টাকা, সেই জায়গার মধ্যে তাদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা হবে কিনা এবং সময় মতো সমস্ত এলাকার মধ্যে ডিটিটি পরিষেবা দেওয়া হবে কিনা সেটাই প্রশ্ন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যে বিষয়গুলো পরবর্তী সময় ড্রেন কিন্তু এখনো মানে অনেক জায়গায় পুরো হয়নি, কিন্তু কমপ্লিট হয়নি এখনো। যখন সম্পূর্ণ হবে, যেভাবে যে মাছ ছাড়া বা আপনি যেটা বললেন সেইগুলো কিন্তু ওই সিস্টেম আছে, ওইগুলো ভিতরে দেওয়ার সব সিস্টেম কিন্তু একটা ডিসিশন নেওয়া হবে এবং সেটা করতেই হবে, যাতে করে ওখানে মশার যে প্রজনন সেটা যাতে বন্ধ করা যায়। এগুলো করবে, এর মধ্যে নিশ্চিন্ত থাকে না। টোটাল এটা তো জল কিভাবে নিষ্কাশন, এখানে তো ময়লাও তো জমবে না, তো ময়লা জমা প্লাস ওইখানে এই যে এন্টি লার্ভা দেওয়া বা এই যে মাছ দেওয়া যেগুলো মশাকে খেয়ে ফেলবে, তো বা ডিমগুলো খেয়ে ফেলবে, এগুলো নিশ্চয়ই আমরা করবো। এগুলো তো নিশ্চয় করতেও হবে আমাদের, কিন্তু একটাই সুবিধা যে এখান থেকে কিন্তু উপরে আসার সুযোগটা কিন্তু কম। মানে যখন কাভার ড্রেন থাকবে সেখানে কিন্তু আসার কম অবস্থাটা কম থাকবে, সেখানে তো বন্ধ থাকবে, সেখানে তো ঢাকনা থাকবে। আর লেবারের যে বিষয় আপনি মাননীয় বিধায়ক বলেছেন, আমার এই বিষয়ে কোনো এখন পর্যন্ত আমার কাছে কোনো এখন ইনফরমেশন নেই, এবং আমি কি করে বলবো যে তাদের বেতন এত বাড়িয়ে দিতে হবে। এটা পরবর্তী সময়ে আপনি যদি কোশ্চেন করেন, কোশ্চেন আমি মানে আনসার নিয়ে তারপরে আমি বলতে পারবো। স্যার ধন্যবাদ। স্যার একটু জাস্ট, মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 13 মিনিট ধরে এই তথ্য দিয়েছেন, তার মধ্যে বেশিরভাগ যেন অসহায়ত্ব এটাই প্রকাশ পেয়েছে, যে মূলত মশার ডিম পাড়া এই লার্ভা ডিম ফুটেও হয় কেন,
স্ট্যাগনেন্ট ওয়াটারের জন্য। এখানে আগরতলা শহর বেশি সবচেয়ে বেশি এই ব্যাপারে নাগরিকরা আক্রান্ত মশাতে। এই মেয়র সাহেব বসে আছেন, কেন আগরতলাতে হচ্ছে ইদানিংকালে? হ্যাঁ, স্মার্ট সিটিতে জন্য ড্রেন হচ্ছে, কিন্তু যে ড্রেনের কাজ 1 মাসে শেষ হওয়ার কথা, মাসের পর মাস এগুলো পড়ে থাকছে, রানিং ওয়াটার আসছে না। এটাই মূল কারণ। আমি স্পেসিফিক মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এই মিউনিসিপ্যালিটি, এই কর্পোরেশন, আপনার এই আরবান তাদেরকে নির্দেশিকা দেবেন কিনা দ্রুত। এতে কি হবে, সামনে বর্ষা আসছে, আগরতলা শহর এমনিতেই কয়েক মাসে ডুবছে, আরো ডুববে। তার সাথে আরেকটা সত্য কথা আজকে প্রকাশ করে দিয়েছেন, চোরের উপদ্রব। হ্যাঁ, এটা অন্যরা জিজ্ঞেস না করতে আপনি স্বীকার করলেন যে উপদ্রব বাড়ছে। যাই হোক, আমরা প্রশ্ন করিনি, কেউ আপনি বলেছেন। কাজে এই ক্ষেত্রেতে মেয়র সাহেব বসে আছেন, এই নির্দেশিকা সারা রাজ্যের মানুষ জানুক, দেবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম মাননীয় এলওপি সাহেব কবে কিছু একটা বলতে হবে, নেগেটিভ যদি না বলা হয়। কালকেও আমার নৈতিকতা নিয়ে উনি বলেছেন কোন জায়গায়, কিছু একটা থাকলে এটাকে কিভাবে নৈতিকতা আর অনৈতিকতা। তা আমি ভাবছিলাম, আমি এত সুন্দর করে আপনাকে আমি প্লেস করলাম, এর মধ্যে আপনি বললেন যে আমরা অসহায়ত্বের কথা। এখানে অসহায়ত্বের কথাটা তাহলে সত্য কথা বলবো না? এই বিধানসভার পবিত্র বিধানসভা, যার সত্যটা কিনা অসহায়ত্বের কথা কি? আপনাদের সময় মশা ছিল না? না আপনাদের সময় মশা ছিল না নাকি? কি অবস্থা! আর চোর কি আজকের থেকে নাকি? চোর ডাকাত এগুলো তো রাজার আমল থেকে সবসময় ছিল। আপনি যেটা আমি বললাম যে আমার যেটা সত্য কথাটা এখানে বলা উচিত আমি মনে করি। আমি বলছি যে আমাদের তরফ থেকে আমরা কি কি করছি সেই বিষয়টা আমি বললাম। এই কারণে মশা হয় এটা আমাদের জানা দরকার। এটা কিন্তু একাডেমিক বিষয়ও, কিন্তু এই গম্বুসিয়ার থেকে আরম্ভ করে এগুলো যদি আমরা না জানি তো সবসময় এগুলো আরে মশার জন্য থাকতে পারি না। এই যখনই কোথাও বসবেন হঠাৎ করে মশা, আগরতলা শহরের কি অবস্থা! এই থাপ্পড় কিন্তু আজকের থেকে হচ্ছে না নিজের গায়ে, আর এইভাবে মারা এটা কিন্তু যুগ যুগ ধরে চলছে এবং আগামী দিনও চলবে। আপনারা আসলেও একই অবস্থা হবে। আমরাও এখান থেকে কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করব। পরবর্তী কোশ্চেন অনারেবল মেম্বার গোপাল চন্দ্র রায়ের। আগেটা ছিল **1, এখন হচ্ছে *1, স্টার। Mr. Speaker, sir, my start question number 1313. মাননীয় স্পিকার স্যার, বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় যে প্রশ্ন করেছেন, কোশ্চেন নাম্বার 13, প্রথম প্রশ্ন, বর্তমানে রাজ্যের কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা কত? উত্তর, বর্তমানে রাজ্যের ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা 306টি। দ্বিতীয় প্রশ্ন, উক্ত স্থায়ী শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, উচ্চশিক্ষা দপ্তর উপরে উল্লেখিত শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। পর্যায়ক্রমে শূন্যপদগুলি পূরণ করা হবে বলে আশা করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, এই শূন্য পদগুলি কতদিন যাবৎ ভ্যাকেন্ট আছে? এবং উনি বলছেন যে চেষ্টা করা হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তর নিচ্ছেন। যেমন নিতে গেলে স্যার, যেমন আমাদের টিপিএসসি, এটা তো ভঙ্গুর। একজন চেয়ারম্যান ছিলেন, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি এই করে বহিরাজ্যের উনি চলে গেছেন, এখন নতুন দেওয়া হয়েছে। প্রশ্নটাই বলছি, উনি তো বলেছেন উচ্চশিক্ষা দপ্তর ব্যবস্থা নিচ্ছেন। এখন নিচ্ছেন যে স্যার আপনাদের ইনফ্রাস্ট্রাকচারই, আপনার গাড়ি ইঞ্জিনই খারাপ, আমি কি করব? আমি বলছি যে মাননীয় মন্ত্রী জানাবেন কিনা যে কতদিন যাবৎ এই 306টা পোস্ট ভ্যাকেন্ট আছে এবং কবে নাগাদ এগুলি নেওয়া হবে, প্রস্তুতি শুরু করবে। আমি একটু যুক্ত করে দিচ্ছি, একটু একসাথে দিলে ভালো হবে। এই গত 30/8/2019
মাননীয় সদস্য তখন বিধায়ক ছিলেন, তার একটা প্রশ্ন ছিল তৎকালীন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে, রাজ্যের কোন কোন মহাবিদ্যালয়ে কতজন করে অধ্যাপক থাকা আবশ্যক। উত্তর ছিল, রাজ্য সরকারের অধীন উচ্চশিক্ষা দপ্তরের 22টি মহাবিদ্যালয় বা সাধারণ ডিগ্রি কলেজে ইউজিসি নর্ম অর্থাৎ 1:30 সেই হিসাবে স্টুডেন্টস টিচার রেশিও অনুসারে 1390 জন সহকারী অধ্যাপক থাকা প্রয়োজন। এখন এই যে 306টা যে আপনি বলেছেন এই ভ্যাকান্সি, এটা কি 1:30 বর্তমান স্টুডেন্ট স্ট্রেংথকে ধরে কিনা না আগের সেই হিসাব করে? তার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে কিছু তথ্য আমি দিতে চাই যে বর্তমানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ডিগ্রি কলেজগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা যেটা বললাম 306, তার মধ্যে সাধারণ ডিগ্রি কলেজে আছে 234টি, প্রফেশনাল কলেজে আছে 26টি এবং টেকনিক্যাল ডিগ্রি কলেজে আছে 46টি। রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজের জন্য অনুমোদিত সরকারি অধ্যাপকের পদের সংখ্যা 683টি, তার মধ্যে মোট 449 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত আছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলোতে 234টি সরকারি শিক্ষকের পদ খালি রয়েছে। লোকসেবা আয়োগ টিপিএসসি 201টি সহকারী অধ্যাপকের শূন্য পদ পূরণের জন্য অনুরোধ জানিয়েছে, যেটা ওনাদের প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে এসসিদের 24টি, এসটিদের 90টি এবং ইউআরদের 87টি পদ রয়েছে। ত্রিপুরা লোকসভা আয়োজনাল কলেজে শূন্য পদগুলো পূরণের পূর্বে নিয়োগ বিধিমালা অর্থাৎ আর সংশোধনের প্রক্রিয়া চলছে। এর মধ্যে সরকারি সঙ্গীত মহাদূষণের পর ইতিমধ্যেই 5টি শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদন চাওয়া হয়েছে। নিয়োগ বিধিমালা রিক্রুটমেন্ট রুলস সংশোধনের পর প্রফেশনাল কলেজে অবশিষ্ট শূন্য পদগুলি পূরণের জন্য দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া রাজ্যের সরকারি টেকনিক্যাল ডিগ্রি কলেজের সংখ্যা 104টি, এর মধ্যে কর্মরত রয়েছেন 58 জন শিক্ষক। কর্মরত 58 জন শিক্ষকের মধ্যে 6 জন অধ্যাপক পদোন্নতির মাধ্যমে, 46 জন সহযোগী অধ্যাপক। বর্তমানে সরকারি টেকনিক্যাল ডিগ্রি কলেজে মোট 46টি শূন্য পদ রয়েছে। এখানে উল্লেখনীয় যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ত্রিপুরা সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়ে অলরেডি কালকে বিল পাস হয়ে রূপান্তরিত হয়েছে, মানে হতে চলছে, বিল পাস গতকালকে হয়েছে। তাই এর মানব সম্পদ সশক্তিকরণের লক্ষ্যে সরকার কারিগরি বিশ্ববিদ্যালয়ে আইন মোতাবেক উল্লেখনীয় যে রাজ্যের অর্থ দপ্তর উচ্চশিক্ষা দপ্তরকে সরকারি ডিগ্রি কলেজগুলোর জন্য নতুন আরো 200টি সহকারী অধ্যাপকের পদ সৃষ্টির জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে। ওখানে 201, এখানে আরো 200টি, তো 401টি।
শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী পঠন পাঠনের সুবিধার্থে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে, প্রফেশনাল কলেজ এবং টেকনিক, উনি যে বলেছেন যে কবে থেকে, এগুলো পর্যায়ক্রমে হয়ে থাকে বিভিন্ন সময়ে। এক তো বিভিন্ন কারণে হয়, কেউ যদি মৃত্যুবরণ করেন এর জন্য হয়, বা পদোন্নতির জন্য হয়, কিংবা বিভিন্ন জায়গায় অনেক সময় তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা বেটার ইয়ের জন্য অ্যাপ্লাইও করেন, তো সেই অনুমতিও সেখানে দিতে হয়। তো কখনো কখনো এর জন্য হয় এক্সামের মাধ্যমে যে দেখে হতো, নেতাদের আত্মীয় স্বজন দেখে হতো, এখন তার এসব হচ্ছে না। ফলে বিভিন্ন আমাদের অধ্যাপক এবং গ্রুপ সি গ্রুপে বেটার ইয়ে তো কিন্তু যান। পয়েন্ট অফ অর্ডার, মাননীয় মন্ত্রী বলুন স্যার, কোন বছরে, কোন একাডেমিক ইয়ারে, কোন কলেজে, কোন ব্যাচে, কোন অধ্যাপক মুখ চেয়ে পার্টি অফিসে স্লিপ নিয়ে হয়েছে, একটা স্যার তথ্য দিন এখানে, নতুবা ইনি ক্ষমা চান। বলতে হবে, এখানে বলে দিয়েছেন যে না তখন অধ্যাপক নিয়োগ হতো সব মুখ চেয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবের একটা গল্প আছে, গল্পের লাস্ট লাইন হচ্ছে চোর 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 ধর ধর। আমি উত্তর দিচ্ছি। তো সেই কারণে আমি যে যে কারণগুলো বললাম, কিন্তু সেগুলো যত ধরনের শিক্ষক অধ্যাপক দরকার সেটা মেনেই আমরা সেখানে পঠন পাঠনের বর্তমানে আমি সেটা বললাম, যেটা আমার কাছে এসছে যে টিপিএসসির যে চেয়ারম্যান জয়েন করেছেন, তার মাধ্যমে চয়ন প্রক্রিয়া এখন সেটা চলছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের মাননীয় জিতেন বাবু যেটা রেখেছেন, কালকে উনি বাজেট ভাষণের মধ্যে বলেছেন যে ছাত্র শিক্ষক সেটা থাকা উচিত। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কোথা থেকে সেই তথ্যটা পেয়েছেন সেটা আমাকে একটু লে করার জন্য। আজকে সকাল অবধি আমি সেটা, এখনো অবধি আমি সেটা ওনার কাছ থেকে আমি পাইনি। তথ্য আমার কাছেও আছে, ইউজিসির এই ধরনের 60:1 এই ধরনের আমার কাছেও আছে, ইউজিসির রুলস আমি নিয়ে এসেছি। আমি বলে কমপ্লিট করেনি, কমপ্লিট করেনি। ইউজিসির যে রুলস আছে সেটা হচ্ছে কথা বলতে দিন, ক্লাসরুমের ক্ষেত্রে, ক্লাসরুমে শুনুন না কথাটা কি আসছে, ইউজিসি:1 এই প্যারামিটার যাতে প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে সেটা মেনটেন করা হয়, এটা ইউজিসির রুলসে আমার কাছে
যে রুলস আছে 7.2 প্রফেশনাল কিংবা টেকনিক্যালের ক্ষেত্রে আলাদা আলাদা নর্মস আছে। তো সুতরাং এই ধরনের অসত্য তথ্য পরিবেশন করে বিভ্রান্ত করবেন না, এটা আপনাদের যেটা ধর্ম। স্যার, আমার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি। মাননীয় মন্ত্রী বলেছেন 306টি শিক্ষকদের শূন্য পদ। দুইটা প্রশ্নের মধ্যে আধা ঘন্টা চলে গেছে, একটু লক্ষ্য রাখবেন সময়ের আমি প্রতি। খুব ছোট্ট স্পেসিফিক আমি বলবো, এটা কি ভিজিটিং, যারা ভিজিটিং লেকচারার, গেস্ট লেকচারার, তাদের বাদ দিয়ে নাকি তাদের সহ? তাদেরকে বাদ দিয়ে। তাদেরকে বাদ দিয়ে তো টোটাল ভিজিটিং জন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্বল্পতা যদি 306 জন থাকে, তাহলে ভিজিটিং কিংবা গেস্ট লেকচারার 700 কেন হবে? আমার শূন্য পদ যদি 360 হয়ে থাকে, তাহলে গেস্ট লেকচারার ভিজিটিং যারা করে তাদের সংখ্যাটা 700 কেন হবে? আর ইউ নট কন্ট্রাডিক্টিং ইউর আনসার? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 306 যদি থেকে থাকে শূন্য পদ, 201টা অলরেডি আপনি বলেছেন টিপিএসসির কাছে দিয়ে দিয়ে 306 জন। ওয়াই? বাকি কত থাকলো? না না, আপনি তো টোটাল বলছেন 306 জন। 306 বলে আপনি উত্তর দিচ্ছেন যে 200 অলরেডি টিপিএস এর কাছে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট হবে, আরো 200 জন্য আপনি প্রক্রিয়া চলছে। তার মানে 201 প্লাস 200 401 ভ্যাকেন্সি হচ্ছে 306। ওয়াও! না, এই যে শূন্য পদ, এটা কিন্তু ভিজিটিং প্রফেসরকে কাজে আছে বলে তারপরে কিন্তু শূন্য পদটা ঠিক করেছেন। নাম্বার 1। নাম্বার 2, এই যে ভিজিটিং যারা গেস্ট লেকচারার হিসাবে যায়, তাদের যে অ্যাবজর্পশন করেন ইউজিসি রুলস মেনে করেন? অবশ্যই না। নেট, সেট, পিএইচডি ছাড়া আপনার ভিজিটিং কিংবা গেস্ট লেকচারার নিয়োগ চলবে না। ইন মেনি কেসেস মাস্টার ডিগ্রি হোল্ডার যারা আছেন তাদেরকে আপনারা নিয়োগ করছেন, ভায়োলেটিং দ্য ইউজিসি গাইডলাইন। দ্যাট শুড নট বি। আর আপনি যে এই যে টিপিএসসির কাছে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা করেছেন, যে রিক্রুটমেন্ট রুলস যেটা দপ্তর যেটা পাঠিয়েছে, হায়ার এডুকেশন দপ্তর, এজ লিমিট দিয়েছেন টিল 40 ইয়ার্স। ইউজিসি গাইড রুলসটা তৈরি করে পাঠালেন টিপিএসসির কাছে। হাউ কাম ইউ হ্যাভ গিভেন অ্যান আপার এজ লিমিট অফ 40? আমি মনে হয় এটা সংশোধন করে এই আপার এজ লিমিটটাকে আপনারা ইউজিসি নর্মস অনুসারে, কারণ আপনি অ্যাবজর্পশনই করবেন এদেরকে। আর নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিজি থেকে, রতন বাবু ভালো বলতে পারবেন, পিজি থেকে হাইকোর্টের রায় মোতাবেক কয়েকজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়েছে। এরকম যারা কর্মরত গেস্ট লেকচারার হিসেবে রয়েছে, যারা নেট, সেট, পিএইচডি হোল্ডার, তাদেরকে সরাসরি তাদেরকে করা হবে কিনা? আর যদি না করে থাকেন, those who have crossed the upper age limit of 40, that should be relaxed as per the UGC norms. মাননীয় মন্ত্রী এই ব্যাপারে সুস্পষ্ট ভাবে বললে খুশি হব। আর ইউজিসির কথা বলেন, এখানে আচ্ছা, কনক্লুশন করেন, 500 টাকা করে দেন শুধু পাস করা একজন যারা
সব জায়গায় 50,000 আর ক্লাস 1,500 আমরা 500 টাকা করে ঠিক আছে ঠিক আছে এখন শিক্ষিত লোকের একটু conclusion হয়ে যায় করেন। নন সাপ্লিমেন্টারি পর থেকে ভাষণ হইলে তো চলতো না, বলেন। মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে যে নতুন আরো 200 পদের সংখ্যাটার সাথে টেলি করে যে সংখ্যাটা বৃদ্ধি দেখিয়েছেন, সেটা এই কারণে যে আমরা আরো কিছু নতুন অধ্যাপক নিয়োগ করার পরিপ্রেক্ষিতে। কেন? আমাদের কিছু নতুন কলেজ বেড়েছে, আরো কিছু কলেজ আমাদের আমবাসাতে থাকে, আরো যদি কলেজ বেড়ে থাকে তাহলে আপনি এই ফিগারটা কেন দেবেন 306? তাহলে আপনার তো বলা উচিত ছিল এখানে 402 হবে কিংবা 401 হবে, 306 হবে। দ্যাট ইজ এ রং আনসার। 306 বর্তমান সংখ্যা। আমাদের আমবাসা কলেজ এই একাডেমিক ইউরে আমবাসা ওমপি যে নতুন কলেজগুলো আমাদের আসছে 2026-2027 শিক্ষাবর্ষে আসছে। সেগুলো যখন একাডেমিক ক্লাস শুরু হবে তখন কিন্তু অধ্যাপকের প্রয়োজন পড়বে। আপনি একটু শুনুন না কি বলছেন, মিনিস্টার সাহেব কি বলছেন শুনেন, শুননে কা ধৈর্য রাখিয়ে। তারপরে আপনি গেস্ট লেকচারারের ব্যাপারে বলেছেন। মিনিস্টার সাহেব, সিএম সাহেব বলছেন। মাননীয় বিধায়ক সুদীপ বাবু, এই যে গেস্ট লেকচার রাখাটা কিন্তু আজকের থেকে শুরু হয়নি, অনেক আগের থেকে। আপনিও জানেন, আপনি জানেন কিন্তু এটা অনেক আগের থেকে। এবং তখন যে গেস্ট লেকচারটা রাখা হয়েছিল তাদেরকেও কিন্তু রেগুলার সার্ভিসে রাখা হয়নি। এবং যেহেতু মানে আমার যতটুকু মনে আছে, তো ওই এরপরে কিন্তু আর গেস্ট লেকচার কিন্তু সেইভাবে কিন্তু ওই এদেরই কন্টিনিউশন চলছে, ইফ আই এম নট রং। তো তাদেরকে যে আপনার যে কোয়ালিফিকেশন দরকার, হয়তো বাই দিস টাইম 1-2 নেট ফেট করেছে এরকম না, যে মধ্যে 1700 নেট সেট পিএইচডি পাস করা 1-2 না। আচ্ছা শুনেন, 1700 লোক শুনেন না, শুনেন। ওইগুলো কিন্তু দেওয়াই দেওয়াই হয়েছে যে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, যারা রেগুলার, যাতে পড়াশোনাটা ক্ষতি না হয় তার জন্য তখন থেকে। এখানে কিন্তু উনি বলেছেন যে পড়াশোনাটা যাতে ক্ষতি না হয় এর জন্য ওনাদেরকে নিয়োগ করা হয়েছে। এবং রাজ্য সরকার চিন্তা করবে তাদেরকে রেগুলার করার সুবিধা আছে কিনা, তাদের বয়সেরও বিষয় যেটা আপনি বললেন, এগুলো আছে। এগুলো তো আমরা দেখছি, মাঝখানে এই বিষয়ে একটা ফাইলও এসেছিল, আসার পরে আমরা কিন্তু চিন্তা ভাবনাও করছি এটা। কিন্তু এটাই মনে না যে এই সরকার এসে ওনাদেরকে কিন্তু নিযুক্তি দিয়েছে। যেটা যে এর আগে আমি বললাম, যেটা তো তৎকালীন সময় থেকে শুরু হয়েছে, আমরা এগুলো এখন দেখছি, আমরা নিজেদেরই তো খারাপ লাগে, ফিক্সড পে কেন আমরা দেব? কিন্তু যুক্তিগত আবার বেশি লোক সংখ্যক নেওয়া যায়, বাই দিস টাইম আবার তাদেরকে রেগুলার করা হচ্ছে। তা আমি বলছি না যে বিগত সরকার খারাপ কোনো পলিসি করেছে, তো যে পলিসিটা করেছিল ওনারা বলছেন যে আমি কলেজে পড়াই, ওনারা কিন্তু বলেন যে আমরা কলেজে পড়াই। বাকি যেটা রেগুলারাইজেশনের যে বিষয়, এগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা দিন যদি ইরেগুলার করে বা চুক্তিবদ্ধ অবস্থায় যদি আমি পড়াশোনা করাই, আর যদি কোয়ালিফিকেশন থাকে, এবং এই যে আমি যতটুকু জানি বাই দিস টাইম তারা করেছে, অনেকবার ট্রাই করার পর তারা করেছে, কিন্তু এখন
আপনি যে সংখ্যাটা বললেন নেট টেট এসব মানে কি বলে ছিল না, বাই পরে কিন্তু হয়েছে, এটাই আর কি। পরবর্তী প্রশ্নকর্তা অনারেবল মেম্বার দিব্য কোশ্চেন জি। মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন 3 এতক্ষণে অন্তত 4 জন বাজেট ভাষণ স্টার্ট কোশ্চেন নাম্বার 37 মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন মহোদয় প্রশ্ন করেছেন, উন্নীত করার উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আগামী শিক্ষাবর্ষে চালু করা হবে কিনা? উত্তর, 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না হলে তার কারণ? উত্তর, উদয়পুর এবং সাব্রুমে 2টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলো হলো মাতা ত্রিপুদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাব্রুম, তাছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াতে ইংরেজি ও বাংলা বিষয়ের উপর MA কোর্স চালু রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সহজে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়াকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরে নেই। বিলোনিয়া কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বর্তমানে 5100 জন ছাত্র ছাত্রী সেখানে লেখাপড়া করছে। 5100 উপজাতি ছাত্রছাত্রী আছে সেখানে 2000 এর মধ্যে। 21টা বিষয়ে সেখানে অনার্স কোর্স চলে। MA চলছে 2টা, বাংলা এবং ইংরেজিতে। প্রতি ত্রিপুরার যে 3টা প্রাচীন কলেজ যদি বলি, তার মধ্যে বিলোনিয়া কলেজ হচ্ছে একটা, যেখানে একসময় সোনামুড়া থেকে সাবরুম, শান্তিবাজার, জোড়াইবাড়ি সবাই সেখানের মধ্যে লেখাপড়া করতো এবং এখনো অনার্সের জন্য সেখানের মধ্যে তারা লেখাপড়া করছে, বিজ্ঞান বিভাগও সেখানে আছে। সেদিক থেকে এটা দক্ষিণ জেলা, তার শিক্ষা দীক্ষা সব দিক থেকেই সেখানে অগ্রসরমান। আমি এটা মনে করি যে প্রাইভেট অনেক কলেজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সরকারি কলেজ, আমাদের প্রাচীন কলেজ। এই কলেজটাকে ইউনিভার্সিটি করার মতো অবস্থান সেখানে আছে, তার ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে, লেখাপড়া সব দিক থেকে। সেদিক থেকে আমি এটা মনে করি যে এই বিদ্যালয় এই কলেজ এমনিতেই দক্ষিণ জেলা অনেকটা পিছিয়ে আছে। কেন বলছি? আমি কালকেও বলেছি, এদিক থেকে যাচ্ছে না। হোমিও কলেজ দক্ষিণ জেলায় হলো না, আয়ুর্বেদিক কলেজ দক্ষিণ জেলায় হলো না। হোমিও কলেজের জন্য আমি গত বাজেটও সেখানে বলেছি। এদিকে একটু তাকান দক্ষিণ জেলার দিকে, শিক্ষার দিককে সব দিক থেকে তো এগিয়ে দক্ষিণ জেলা। শিক্ষার দিক থেকে অনেক রেজাল্ট তাদের ভালো, এটা আপনারা জানেন। সেই দিক থেকে NIT কলেজ হতে পারে সেখানে। মাননীয় দীপঙ্কর সেন বাবু অবশ্যই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ আগে বিলোনিয়া কলেজ নামে পরিচিত ছিল। আমিও সেই কলেজেরই স্টুডেন্ট। সেই কলেজের তিক্ত অভিজ্ঞতাও আমার আছে, যেহেতু আমি সেই কলেজের স্টুডেন্ট। কারণ সেই কলেজ থেকে আমি ডিগ্রিটা 3rd ইয়ারে কমপ্লিট করে আসতে পারিনি। কেন আসতে পারিনি এর আগে আমি বিধানসভায় বলেছি। আমরা একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা তো পর্যায়ক্রমে আমরা করছি। 2018 আগে বিষয় না, এটা বিষয় না, আর বিষয়ের উপর রাখেন। করবে আপনি মেইন এটা সেরে কোথাও না যাওয়া।
ওকে মিনিস্টার সাহেব আপনি বলেন তো, মিনিস্টার সাহেব বলেন। বিশ্ববিদ্যালয় তৈরি করতে হলে আমরা জানি যে অনেক কিছু, অনেক দিক থেকে আমাদের বিভিন্ন বিচার বিবেচনা করতে হয়। এক তো ছাত্রছাত্রীদের সেখানে চাহিদা, আমাদের প্রয়োজন অনুসারে সেটা বিচার বিবেচনা করা হয়। অলরেডি সেটা আমরা করছি। কারণ আমরা যদি পরিসংখ্যানও যদি আমরা দেখি, পর্যায়ক্রমে 2018-র আগে আমাদের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আর এমবিবি ইউনিভার্সিটি দুটোই কিন্তু ছিল। তারপর আমাদের আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে। গতকালকেও আমাদের 3টে, একটা মেডিকেল ইউনিভার্সিটি, একটা ওমেন্স ইউনিভার্সিটি, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রয়োজন অনুসারে কিন্তু আমরা উন্নীত করেছি। তো ভবিষ্যতেও এই ধরনের প্রয়োজন অনুসারে অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় অংশগ্রহণ করতে পারে। বলছেন পরবর্তী, বলেন 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 তফাজ্জল জি বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার স্টার্টেড কোশ্চেন নাম্বার 6767। স্টার্টেড কোশ্চেন। ঠিক আছে, তারকা তারকা হয়ে গেছে বলেন। মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন মহোদয় প্রশ্ন রেখেছেন। প্রশ্ন 1, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের জন্য উচ্চশিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, বক্সনগর এলাকায় একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের কোনো পরিকল্পনা আপাতত উচ্চশিক্ষা দপ্তরের নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। প্রশ্ন 3, না থাকলে তার কারণ? উত্তর, বক্সনগরের অনতি দূরে গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক, উদয়পুর এবং ওমেন্স পলিটেকনিক, হাপানিয়া নামে 2টি পলিটেকনিক ইনস্টিটিউট। তাই বর্তমান বক্সনগর এলাকায় আরও একটি পলিটেকনিক ইনস্টিটিউট করার কোনো পরিকল্পনা সিপাহীজলা ডিস্ট্রিক্ট সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নেই। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা করলে খুব ভালো হবে, সেটা বক্সনগরে। আর বক্সনগরে কত একটা এলাকা, সেখানে ইতিহাস বলে যে মাইনরিটিরা একটু শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। তাহলে যদি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা বক্সনগরে হয়, তাহলে মাইনরিটিরাও এই ইনস্টিটিউটের স্টুডেন্ট দেখে উদ্বুদ্ধ হবে, তারাও শিক্ষার দিকে এগিয়ে আসবে। তো যার জন্য আমি মাননীয় দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে সিপাহীজলা ডিস্ট্রিক্টের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা যাতে বক্সনগরে হয়। ধন্যবাদ স্যার। মিনিস্টার সাহেব বলেন। মিনিস্টার সাহেব বলেন। মাননীয় বিধায়ক, সেখানে পলিটেকনিক্যালে মাইনরিটি মেজরিটি ভিত্তিতে সেরকম বিচার বিবেচনা করা হয় না, সবার জন্যই উন্মুক্ত আছে। বর্তমানে রাজ্যে 6টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, আপনারা সবাই জানেন, যেগুলো হলো ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়, ওমেন্স পলিটেকনিক হাপানিয়া, TTADC পলিটেকনিক খুমলুং, গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক ধর্মনগর। সিপাহীজলা প্রতি বছর 140 জন ছাত্রী ভর্তি হতে পারে। 2025-26 শিক্ষাবর্ষে মোট 83 জন ছাত্রছাত্রী বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়েছেন।
তো সুতরাং সেখানেও আসন সংখ্যা বছর 180 জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। 2025-26 শিক্ষাবর্ষে মোট 148 জন ছাত্রছাত্রী বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে নিকটবর্তী এই দুটি পলিটেকনিকে বক্সনগর প্রয়োজনীয় কলেজ, বাড়ি নির্মাণ এবং আনুষঙ্গিক ব্যবস্থাটি করতে হয়। বর্তমানে দেখা গেছে রাজ্যে 6টি পলিটেকনিকের মধ্যে 4টি পলিটেকনিকেই আসন অনুসারে ছাত্রছাত্রী ভর্তির প্রবণতা কম। এই অবস্থায় বর্তমান বক্সনগর এলাকায় আরেকটু অনারেবল জাতুলাল নাথজি পরবর্তী প্রশ্ন করতে। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোয়েকশন নম্বর 73। নাম্বার 73-তে প্রশ্ন করেছেন। প্রশ্ন 1, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম কিনা? উত্তর, সরকারি সাধারণ এডুকেশন প্রোগ্রাম বা সেই মোতাবেক এনসি বিষয়টি সেখানে এনসিটিএ এর বর্তমানে বিচারাধীন রয়েছে। তার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা আসে না। স্যার, গত বছর নেকে তারা এসেছিল দিল্লি থেকে, তো এই বিষয়টা যদি দপ্তরের মন্ত্রী, কারণ প্রায় 7,000-এর বেশি ছাত্রছাত্রী এই কলেজে আছে, এই কোর্সটা এখানে কলেজটাকে ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা যায় কিনা। একমাত্র নরসিংহ ত্রিপুরা, ঊনকোটি, আমবাসা এই সমস্ত এলাকার আর্থিক অবস্থাও খারাপ, তো সেই কলেজটাকে সহ ঊনকোটি জেলার সবাই ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাবেন। ধন্যবাদ। মিনিস্টার বলেন। আমি ডিটেলস বলছি না, তাদের অনুমোদন পেলেই সেটা চালু হবে। তবে আপনি এখানে কোশ্চেন দুটো করেছেন, স্টার কোশ্চেন 73, 74, এর মধ্যে আপনি 73 চুজ করেছেন। সাপ্লিমেন্টারির মধ্যে আপনি 74টা ইমপ্লিমেন্ট করে দিয়েছেন। উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা উত্তর দিয়ে দিন পরবর্তী লিখিত বা 74-এ মাননীয় বিধায়ক যাদবলাল নাথ যিনি প্রশ্ন করেছেন, উত্তর ত্রিপুরা জেলা পলিটেকনিক্যাল কলেজকে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, উত্তর ত্রিপুরা জেলা পলিটেকনিক কলেজকে এটা উত্তরটা বলে দিন। উত্তর তো এমনি পাবি তো।
উত্তর তো পাবে। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে, উত্তরটা পেয়ে যাবে লিখিত। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন অনারেবল মেম্বার বিনয় ভূষণ রাজ্জি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোয়েশ্চেন নাম্বার 81। শ্রী বিনয় ভূষণ দাস মহোদয় একটা প্রশ্ন রেখেছেন কোশ্চেন নাম্বার 81-এ। প্রশ্ন 1, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য দপ্তর কর্তৃক জমি ক্রয় করার প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। প্রশ্ন 2, যদি হয়ে থাকে তবে কবে নাগাদ কাজটি সম্পন্ন হবে বলে আশা করা যায়? উত্তর, পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের জন্য জায়গা ক্রয় করার বিষয়টি খুব শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা করা যায়। ধন্যবাদ মন্ত্রী মহোদয়কে। পরবর্তী প্রশ্নকর্তা। আমি একটু বলবো। টাইমটা বলবো আমি। 1টা বেজে গেছে। আচ্ছা, ওইখানে না, এখানে বাজে নেই। আচ্ছা, এটা আচ্ছা, সময় 12টা বেজে গেছে। সরকারি আরেকটা প্রশ্ন তাইলে পর দিয়ে দিচ্ছি না ওনারা। আচ্ছা, ঠিক আছে, এটা শেষ হলে হবে। হ্যাঁ, ঠিক আছে, সাপ্লিমেন্টারি বলে। 2022 সালে পানিসাগর শিক্ষামন্ত্রী সেটা করেছিলেন মাননীয় রতনলাল মিডিয়াম স্কুলের একটা বিল্ডিং এ, দোতলা বিল্ডিং এ, এবং তখন সবাই মিলে স্কুল কর্তৃপক্ষ সহ এখানে চালু করেছে কলেজটা। সেখানে সংকুলন হচ্ছে না, আর ক্লাসটা চলছে স্কুলের এখন টিনের ছাউনিতে। খুব কষ্ট হচ্ছে তাদের। তখনই ওই দিনই যেদিন উদ্বোধন হয় সেপ্টেম্বর মাসে, ওই তখনই আমাদের মন্ত্রী মহোদয়, প্রাক্তন মন্ত্রী, এসির জায়গা ওনাদের পারচেজ ল্যান্ড, সেটা যে আমাকে ভ্যালু দিলেই আমি সেটা দিয়ে দেব, এবং এটা কিন্তু ওনারা কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছেন অলরেডি ডিপার্টমেন্টকে। তাই আমি অনুরোধ করব মন্ত্রী মহোদয়কে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা এক্সপিডিয়েট করার জন্য। ধন্যবাদ। দিয়েছিলাম পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের বিল্ডিং এর কাজ কবে শুরু হবে। তখনই বলা হয়েছিল যে ল্যান্ডটা অধিগ্রহণ করার পরে বিল্ডিং এর কাজ শুরু হবে। আমি ল্যান্ড আমাদেরকে দেওয়ার পরেই আমরা বিল্ডিং এর কাজ শুরু করব। যখন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে যে আমাদের সঙ্গে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওইভাবে কোঅর্ডিনেশনের কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, যার ধরুন আমরা জমি এখনো এডুকেশন ডিপার্টমেন্টকে দেইনি। তো এডুকেশন দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তর, দুটো দপ্তরই একজন আরেকজনের উপরে সেটার দায়িত্ব দিয়ে দিচ্ছে, যার কারণে এই কলেজের বিল্ডিং এর কাজটা কমপ্লিশন হচ্ছে না। আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে যাতে একটা পদক্ষেপ গ্রহণ করেন। ধন্যবাদ। আমি শর্টে উত্তরটা দিয়ে দিচ্ছি। এই কলেজের স্থায়ী ভবন নির্মাণের জন্য পানিসাগর মহকুমা রোয়া মৌজার অন্তর্গত ত্রিপুরা 9.55 একর জায়গা চিহ্নিত করা হয়। পানিসাগরের মহকুমা শাসক উক্ত জায়গার মূল্য 1,25,81,000 600 মূল্য তালিকা 2055 একর জায়গার মূল্য বাবদ ওই টাকা বরাদ্দের জন্য অনুরোধ করে অর্থ দপ্তরের প্রস্তাব মোতাবেক বিষয়টি রাজস্ব দপ্তরের মতামত কাজ থেকে, বিষয়টি আপনি অনেক আগে থেকে আমাকে বলছিলেন, আমার থেকে অনেক আগের বিষয়। এই অ্যাসেম্বলি সেশনের মধ্যে আমি আপনাকেও বলেছি, এই অ্যাসেম্বলি সেশন চলাকালীন
সময় এবার রাজস্ব দপ্তরের মতামত আমরা সংযোজিত করে বিষয়টি পুনরায় অর্থ দপ্তরের কাছে বিবেচনার জন্য আমাদের দপ্তর থেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হল। উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। রেফারেন্স পিরিয়ড। এখানে কিন্তু রেফারেন্স কলিং মিলের 13টা আছে। তো আমরা এই জন্যেই, কারণ আমিও কথা আমরা বিএসসিতে বলেছিলাম যে রিপ্লাই তো পাবে, তবুও একটাই করুক। এরপরে যদি একটা পর্যন্ত একটা পর্যন্ত যতটুকু সম্ভব হবে না তো বাকি যে লেগে যাওয়া উচিত। ঠিক আছে, এলপি স্যার ঠিক আছে তো? মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 7টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবেচনা স্বীকৃত করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিমিত্ত বিষয় বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয় বস্তুটি হল, গত 11 মার্চ সম্মেলন পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রেলের কার্গোর দায়িত্বে নেশা কারবারি শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে মাননীয় অধ্যক্ষ মহোদয়, শীর্ষক হচ্ছে রেলের কার্গোর দায়িত্বে নেশা কারবারি। সেই বিষয়ে আমি অবগতভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলা থেকে দেশের বিভিন্ন শহর ও নগরের সাথে প্রতিদিন, এখন আমরা সবাই জানি এত ট্রেন আসছে যাচ্ছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত এবং আমাদের রাজ্যের অভ্যন্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়মিত প্রচুর ট্রেন যাচ্ছে। তো এই যে বিপুল যাত্রী যে চলাচল, তাকে কাজে লাগিয়ে কিছু মাদক চোরাকারবারীরা তারা অবৈধ সামগ্রী পাচারের চেষ্টা করছে। বিধায়ক শ্রী গোপাল রায় মহোদয় নিউজ পেপার নিয়ে এসছেন প্রায় প্রত্যেকের মধ্যে, কিন্তু নেগেটিভ গুলো খালি রাখেন। পজিটিভ আমি এত বড় একটা বান্ডিল বানিয়ে আনছি, আমি বলছি আনতে। তো সেখানে উনি দেখেছেন ভালো। তো এখানে যখন রেল শুরু হলো তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে যে কোনো জিনিস অ্যাডভান্টেজ যখন হয় না, ডিসঅ্যাডভান্টেজও শুরু হয়। আজকে রেল আসছে, তো এখানে এখনই চোরা কারবারিরা আপনার জানেন তো এটার একটা সুযোগ নিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। তো রেলের মাধ্যমে এই ধরনের পাচার চক্র প্রতিরোধ করার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের যে বিভিন্ন যে ইউনিট, যেমন জিআরপি আছে, এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স আছে, প্রতিনিয়ত হঠাৎ করে তারা তাদের যে গোয়েন্দা দপ্তর আছে তাদের মাধ্যমে খবর পেয়ে সেখানে তারা কিন্তু হানা দেয়। এমনকি মালবাহী ট্রেনেও সাডেনলি ওনারা কিন্তু সেখানে ওনারা অভিযান চালান, এবং তো যে তল্লাশি তাতে দেখা যায় বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার এবং তৎসঙ্গে গ্রেপ্তারেরও কিন্তু ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনি নিউজ পেপারে আপনি দেখবেন। যে বিষয়টা নিয়ে আমার মনে হয় এটা আপনি যেটা পয়েন্ট আউট এখানে করছেন, আমি প্রথমে ওইটাতেই যাচ্ছি যে 16/10/2025 ইফ আই এম নট, কর্তারা আছেন বা নিরাপত্তা কর্মীবৃন্দরা আসছেন, শুনে 2টি ওয়াগন নাম্বার NR BCNA MI
300100892 এবং ওয়াগন নাম্বার N/RBCNAHSMI 310324574043 এর থেকে প্রায় 90,000 বোতল এই যে এসকাফ কফ সিরাপ, যেটা নিষিদ্ধ আছে টিভির পর্দায় আমরা দেখেছি। তো ওই ঘটনার মধ্যে বিগত 17-10-25 তারিখে আগরতলায় জিআরপিএস যে এনডিপিএস আইন, সেই আইন দ্বারা 21/C এবং /29 কেস নাম্বার 2025 GRB 104 একটি নির্দিষ্ট মামলা কিন্তু সেখানে তদন্ত চলছে। কিন্তু ওই তদন্ত চলাকালীন আরেকবার দেখলো যে 17,800 বোতল এসকাফ সিরাপ আবার উদ্ধার হয় এবং সেটাও বাজেয়াপ্ত করা হয়। তদন্ত চলাকালীনই সেখানে আরেকটা জায়গায় সেটা পেল। এই মামলায় এখন পর্যন্ত প্রায় 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত সহ 3 জনকে ত্রিপুরার থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন হচ্ছে অরুণ কুমার ঘোষ, একজন রাজীব গুপ্ত, একজন মানতানুও গেছে এবং দিল্লি এবং উত্তরপ্রদেশে পর্যন্ত পুলিশ সেখানে গেছে এবং সেখানকার পুলিশের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছে। সেখানে প্রোডাকশন ওয়ারেন্ট করতে গেলে প্রোডাকশন ওয়ারেন্ট ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। হিমাংশু জা, তাকে দিল্লির থেকে গ্রেপ্তার হয়। দীপ প্রকাশ গুপ্ত প্রোডাকশন ওয়ারেন্ট সেখানে দেওয়া 20 তারিখে যে জুডিশিয়াল কাস্টডিতে ওরা সেখানে থাকবে। এবং এটা আরেকটা বিষয় যেখানে উঠে আসলো, এই যে এখানে মান্তনু সাহা, তাকে নিয়ে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এনডিপিএস যে বিশেষ বিচারক স্পেশাল জাজ যিনি আছেন, মান্তনু সাহার বিরুদ্ধে একটি প্রোডাকশন ওয়ারেন্ট আবার জারি করেছেন। মানে যেহেতু সে এখানে আছেন সেখানে আবার প্রোডাকশন যা এখনো কার্যকর করার বাকি রয়েছে তাকে ওখানে আবার প্রোডাকশন করতে হবে। তো এখন প্রেজেন্টলি মান্তনু সাহা বর্তমানে বিশালগড়ের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছেন সেখানে উনি আছেন। এবং এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মামলার সাথে জড়িত মাদক সাম্রাজ্যের অব্যাহত রয়েছে। অপুরঞ্জন দাস বর্তমানে পলাতক। আমি নিজেও কিন্তু এই ব্যাপারে বারবার বলছি যে কেন গ্রেপ্তার করা হবে না তাকে, এবং আমি বারবারও বলছি যে আমি অমুক জায়গায় অনেক সময় মনে হচ্ছে যে ওই জায়গায় ছিল। তো এই নিয়ে আমার তরফ থেকে কিন্তু বা আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং তার নিচের ডিপার্টমেন্ট তাদের উপর আমরা কিন্তু একটা প্রেশার আছে এবং তারা কিন্তু সেই বিষয়ে বলছেন যে আমরা তাকে অ্যারেস্ট করব। এবং এটা ঠিক যে এই যে একটা মানে চক্র, এই চক্রটা কিন্তু এই যে নেটওয়ার্ক সেটাকে কিন্তু পুলিশ কিন্তু বা বিচার বিভাগের যারাই আছেন সবাই মিলে কিন্তু এটা কিন্তু এটা ব্রেক করতে পেরেছে, এটা আমি বলতে পারি। অনেকদিন ধরেই আমরা তাকে ছিলাম, অনেকদিন ধরে চলছে এবং মামলা তো চলছে, এখনো মামলা তদন্ত প্রক্রিয়া চলছে। এটা গেল একটা যে বিষয়ে আমার মনে হয় ওইটা। তাছাড়াও আপনি দেখবেন এখানে আমি পুরো হোম ডিপার্টমেন্টের, আপনি যে নিউজ পেপার আমি দেখছিলাম পুরো আছে আমার, আমি বললে আমি সব দেখাবো। পুলিশ বলছি না আমরা, পুলিশ কি কি করছে কি কি পত্রিকারই সব। তো যাই হোক, 8/1 আরেকটা ঘটনা, 8/1/2026 তারিখে এইভাবে হঠাৎ করে একটা তল্লাশি চালায় পুলিশ জিআরপি এবং সেখানে আগরতলা রেলওয়ে স্টেশনে এটা পরিত্যক্ত অবস্থায় 43 কেজি শুকনো গাঁজা উদ্ধার এবং সেটাকে বাজেয়াপ্ত করা হয়। বিগত তারা যৌথভাবে 25টি এসকাপ বোতল সহ একটি ছোট আগ্নেয়াস্ত্র পিস্তল, একটি ম্যাগাজিন এবং 7
45 বোরের 2 রাউন্ড মানে অ্যাক্টিভ মানে সচল যে কার্টিজ সেটা উদ্ধার করেছে এবং সেটাকে বাজেয়াপ্ত করে। এই ঘটনায় 18/10/25 তারিখে আগরতলায় জিআরপিএস গভর্নমেন্ট পুলিশ স্টেশন এনডিপিএস খালি ওই মালটা পেয়েছে, তো এটা চলছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে খুঁজে কিন্তু আলটিমেটলি ওই সিসিটিভি সব দেখে 2 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং সেখানেও সেই মামলা চলছে এখন। আর বাকি আরো অনেকগুলো আছে, যতগুলো যদি বলেন তাহলে আমি এগুলো বলতে পারি, আদারওয়াইজ। আর এখানে একটা বিষয় আপনি বলছি, আপনি স্ক্যানারের কথা বোধহয়, আমরা যে স্ক্যানারও কিন্তু খুব দামি, কিন্তু একটা আছে, তো আমরা অলরেডি আমি বলেছি যে এটা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আন্ডারে। তো যেসব জায়গায় আমাদের এই শুধু আগরতলা রেল স্টেশনে লাগালে হবে না, আরো বাকি সব রেল স্টেশন যেখান থেকে বেশি এগুলো পাওয়া যেতে পারে সেখানে ওই স্ক্যানার মেশিন যাতে ইয়ে করে দেয়, আমরা ইউনিয়ন মিনিস্টার কাছে দেখবো। বাকি আমি এখানে লে করে দিচ্ছি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি লে করে দিচ্ছি বাকিগুলো। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন স্যার। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী ডিটেলস বলেছেন, যা বলেছেন ঠিকই নিচ্ছেন। এই আমি রেফারেন্সটা এনেছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য এনেছি। এখন কথা হলো, এই যে ইনকোয়ারি হচ্ছে ঠিকই আছে, বিরাট অভিযোগ এনেছে কি যে এটা যেহেতু আমি মাননীয় মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে বলছি, এখানে কি বলছে যে চক্রটা কি? চক্র হল নেশা কারবারি, রেল কর্মী এবং আরপিএফ, তাদের ত্রয় সংযোগে এটা হচ্ছে। যারা বালিশ দিচ্ছে, যেই কন্ট্রাক্টর বালিশ, কম্বল বা চাদর দিচ্ছে, তারা করছে। স্পেসিফিক আছে। এখন আরেকটা কথা হলো, রেলওয়ে স্টেশন একটা রাত্রিবেলায় একটা আসর বসে, এটাও দেখতে হবে। আমি আপনাকে বলছি এই না দিয়ে কিন্তু সরকারকে সহযোগিতা করেছে। আপনি নেশার বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছেন, তার জন্য আমি বলবো, এখানে যেহেতু বহিরাজ্যের 3 জন ধরা পড়েছে, আমাদের রাজ্যের 3 জন ধরা পড়েছে, তার মানে ডাবল ইঞ্জিন জড়িত হয়ে গেছে। তাইলে রেলওয়ে পুলিশ আছে, আমাদের যে কন্ট্রাক্টর আছে, নেশা কারবারিরা আছে, এল ফর এনডিপিএস ইনকোয়ারি এবং মার্ডার র্যাব, এই জন্য একটা স্পেশাল সেল গঠন করার কোনো পরিকল্পনা আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে অলরেডি এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স করে কিন্তু এগুলো আছে, এটা কোনো। আর আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন, ডাবল ইঞ্জিন তো এই কাঁচরা পরিষ্কার করার জন্য এই ডাবল ইঞ্জিন ইভেন, কিন্তু পুলিশের যেহেতু এগুলো সিস্টেম আছে, এখানে বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু ডাবল ইঞ্জিন থাকাতে খুব ইজি হয়ে যায় যে পুলিশ কোথা থেকে যাচ্ছে, ত্রিপুরার থেকে, উত্তরপ্রদেশ, দিল্লি, সাথে সাথে একদম করো। কাজে আপনি এটাকে মানে ব্যঙ্গ করে বললে মুশকিল হবে, কিন্তু ডাবল ইঞ্জিনের যে লাভ, এটা কিন্তু লাভের কথাটা আপনি বলা উচিত, বেনিফিটটা। রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি যুগ্মভাবে, যেহেতু একটা এখনো বাজেনি, যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন এবং শ্যামল চক্রবর্তী। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর উনার বিবৃতি দেওয়ার। প্রথম পাতায় প্রকাশিত পিস্তল তাক করে ছুরি মেরে ফ্যান্সি গাড়ি লুট, অসহায় পুলিশ শীর্ষক সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা যে বারবার বলছি যে ত্রিপুরাতে গত 20 বছর ধরে একটা
হয়েছে হোম ডিপার্টমেন্ট কাজ করছে বলেই এবং আমাদের ল ডিপার্টমেন্ট কাজ করছে বলেই আজকে কিন্তু এই যে ক্রাইম রেটটা কমেছে। তো এখানে যে বিষয়টা মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন মহোদয় এবং শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয় মাননীয় বিধায়কগঞ্জে উঠিয়েছেন যে পিস্তল তাক করে ছুরি মেরে ফেন্সি গাড়ি লুট অসহায় পুলিশ, এই যে বিষয়টা শুরু করছিল 3টে ছোট গাড়ি, এটা যাত্রীবাহী গাড়ি, সেটাকে ফলো করছিল 3টে এবং দেখা গেছে বাইপাস যেটা আছে আমাদের বিশালগড়ের এই দিকে, কিন্তু আসলে এটার মধ্যেই কিন্তু এই আসল যে দ্রব্য এই গাড়িটার ভিতরে যে বাকি যে 3টে গাড়ি যে গাড়িগুলো পিছনে করছে ওই জিনিসটা নেওয়ার জন্য তার পিছনে এ তো পালিয়ে যাওয়ার জন্য সে বিশালগড়ের বাইপাসের মধ্যেই সেখানে সে একটা এবং সেখান থেকে সে ধাক্কা মেরে কিন্তু সে চলে যায় আপনার বিশ্রামগঞ্জের দিকে। পুলিশ তখন সমস্ত জায়গায় অ্যালার্ট করে দেয়, যে নাকা পয়েন্টগুলোকে অ্যালার্ট করে দেয় এবং পরবর্তী সময়ে যখন সেখানে পুলিশ পৌঁছানোর পর দেখে সেখানে কেউ নেই, সেই বিশ্রামগঞ্জের মধ্যে কাউকে পাওয়া যায় না। কিন্তু পরবর্তী সময়ে এই চরিলাম বাজার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এখানে এই একটা পোল্ট্রি ফার্ম, সেখানে জনদের জিজ্ঞেস করেছে এবং তারা কিন্তু আজকাল তো সাথে সাথে ফটো তুলে ফেলে। তো পুলিশ যখন ওনাদের থেকে জিজ্ঞেস করলেন এবং যখন এই তাদের যে কারা কারা এখানে হতে পারে এবং গাড়িটাও কিন্তু সেখানে পেয়েছে, মানে 2.5 কিলোমিটার দূরে। এবং যারা এখানে লেখা আছে যে প্রায় 12 থেকে 15 জন প্রত্যক্ষদর্শী যারা, তারা বলছেন যে যুবক মারাত্মক অস্ত্র সহ ড্রাইভারকেও মারধর করে, আর যারা যাত্রীরা ছিল তাদেরকেও মারধর করে এবং সেখান থেকে ওই যে অবৈধ নেশার যে সামগ্রী সেটা নিয়ে আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু একটা আইফোনও ছিল, সেই আইফোনটিকেও তারা বাজেয়াপ্ত করেছে, ওই গাড়ির মধ্যে তারা পেয়েছিল। এবং যেসব ব্যক্তিরা ওই আইফোন বা প্রত্যক্ষদর্শী ইত্যাদি তাদের সাথে কথা বলে যেটা জানলো, এবং ওইখানকার লোক এই যে সুমিত সাহা যাকে ওখানে ওরা আটক করেছে, এই নিয়ে এখানে দীপঙ্কর নম, পিতা শ্রী নিরঞ্জন নম, কৌশিক দেবনাথ এবং কৃষ্ণ দেবনাথ, তুষার দেবনাথ, জয়দীপ সরকার, তোমাল ভৌমিক, বান্টি সরকার, রাজদীপ সাহা, পাকেশ দেবনাথ, সত্যম পাল, এদের কাছে এবং তদন্ত চলাকালীন যে অপরাধ সংগঠনের সময় তারা যে সাদা রঙের ওয়াগন যে গাড়িটা সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এফআইআর করা হয়েছে, আরো পুরো এখানে বিস্তৃতভাবে দেওয়া আছে। আমি এখানে বাকিটা আমি লে করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। আমি যতটুকু একবার পরে আমার মনে যতটুকু আছে আমি বললাম। এটা আমার একটা ক্লারিফিকেশন যে ঘটনাটা বেআইনি অস্ত্রের কথা তো আপনি বললেন, এদের কাছে ছিল। গোকুলনগর থেকে চরিলাম ফরেস্ট অফিস, এই যে জায়গা তাই ফরেস্টের সমিল উদ্ধার করে সেখানে ফরেস্ট তাদেরকে আক্রমণ করা, বিভিন্ন রকম ঘটনা প্রতিদিন ঘটছে। পিডব্লিউডি দপ্তরের ঘটনা এই সমস্ত প্রতিদিন ঘটছে এই জায়গাটার মধ্যে, এবং এটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এবং তারা
মানে সেখানে এই কাজ যারা করছে মাঝে মাঝে সেখানে দেখা যায় যে খবরের কাগজে উঠে, পাবলিকের বিভিন্ন বয়ানের মধ্যেও আছে যে বিশালগড়ের পুলিশ সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না। এই কেসটাতে কিন্তু এখানে এডিশনাল এসপি এই কেসটা স্পেসিফিক সেখানে দেখাশোনা করছে, কিন্তু সেখানে দেখা যায় সেইভাবে নিচ্ছে না। একটা এদের মাথায় কোনো মাঝখানে একটু তো বাইপাসে অসুবিধে হচ্ছিল, রাত্রিবেলা আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটা কমে গেছে কিছু অ্যারেস্ট হওয়ার ফলে। তো কাজেই আমার হলো আপনি হলো অনুরোধ হলো যে এদের টলারেন্স হিসাবে দেখবেন কিনা, বাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ঠিকই বলেছেন। ওইসব জায়গায় কিন্তু এই ধরনের যে অপকাম ওয়াচ একটা প্রচেষ্টা থাকে। আমি বারবার পুলিশদের অফিসারদের সাথে আমি কথা বলি। 8 জন অ্যারেস্ট হয়েছে, একজন তো ওইখানকার লোক, একজনকে পাকড়াও করেছে, বাকি আইডেন্টিফাই করে আরো 3 জনকে কিন্তু অ্যারেস্ট করেছে এবং মামলা চলছে। বাকি কয়েকজনকে এখনো পুলিশ চেষ্টা তো আছে, যতটুকু পারা যায়। বারবার এই যত বাইপাস হবে আপনি দেখবেন, শুধু ত্রিপুরার বাইপাস না, বাইপাসেই জনমান মানে জনশূন্য থাকে সাধারণত ওইসব জায়গায়। তো দেখি এগুলোর মধ্যে কত কিভাবে। পরবর্তী রেফারেন্স 3 নম্বর রেফারেন্স পিরিয়ডের ত্রিরতি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য রঞ্জিত দেবকর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বস্তুটি হল, গত 13 ফেব্রুয়ারি 2026 ইং সন্ধান পত্রিকায় প্রকাশিত সংবাদে বাংলাদেশের জামিনদার ভারতীয় সরকারি কর্মী আদালতের নোটিশ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরোটা তো আমার একবার পড়েছি আমি। আমার যতটুকু আমি মানে না রিডিং না পড়ে আমি যতটুকু বলতে পারি, এটা একটা অদ্ভুত। কোনদিন আর জামিন নেইনি, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ধরা পড়েছে এবং তাকে সাসপেন্ডও করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি কালকেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এ কিন্তু একদম মানে সাসপেন্ড করা হয়েছে এবং তার যে করতে পারছে না, কিন্তু এখন কিন্তু সে পলাতক এবং তার জন্য মানে তাকে ধরার জন্য অলরেডি পুলিশ কিন্তু চেষ্টা করছে। আমি একটু খালি একটা বিষয়, এসডিপি অফিস লংতরায় বেলি দলায়ে কর্মরত, সেখানে মাননীয় খোয়াই আদালতে উপস্থিত হয়ে ঘোষণা করেন যে তিনি অন্য কোন মামলায় জামিনদার হিসেবে কাজ করছেন। মানে এই হচ্ছে ঘটনা কি। এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে শোকজ নোটিশ সার্ভ করতে কোথায়, ও নেই কোথাও, পাওয়াই যায় না তাকে। এবং আমি জানি না তার আরো কি মেন্টাল কি প্রবলেম আছে কি না আছে। তো অলরেডি ডিপার্টমেন্টাল প্রসিডিং কর্তৃক সঞ্জু দাসের বিরুদ্ধে একটা প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু করা হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পরে যা হবে তাকে তো। স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, বিষয়টা তো শুধু সরকারি কর্মচারী না, এর আগেও আগরতলাতে অনেক বাংলাদেশিকে জামিনদার হিসাবে অন্যান্য জামিনদার উঠে গেলে 2,000-2,500 টাকা বা 3,000 টাকা পাওয়া যায়। অনেক জামিনদার বাংলাদেশ জামিন দেওয়া হয়েছে, পরবর্তী সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না।
কিন্তু পরবর্তী ওই চিঠির উত্তর তার পাইনি, কি হয়েছে আমি জানি না। তবে আমি পরে শুনেছি যে এটার ব্যাপারে একটা অ্যাকশন হয়েছে। যারা প্রত্যেকটা যে স্বরাষ্ট্র দপ্তরে হোক বা অন্য দপ্তরে হোক, যাতে সরকারি কোন কর্মচারী যাতে ওই সমস্ত বাংলাদেশিদের জামিনদার যাতে না হয়, সেরকম একটা নোটিশ দেওয়া যায় কিনা সরকারিভাবে দপ্তরের মাধ্যমে, সেটা একটা করা যায় কিনা একটা বিবেচনা করার জন্য। আর যাহাতে বাংলাদেশ তা যেন তাদেরকে সাজেশন। আমার একটা ছোট্ট পয়েন্ট অফ ক্লারিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনছি, দয়া করে উনি দেখবেন আশা করি। আমি আমার গভর্নর ভাষণে এটা উল্লেখ করেছিলাম যে এখানে প্রফেশনাল কিছু জামিনদার বিভিন্ন কোর্টে ঘোরাঘুরি করে এবং দিস এ হিউজ নেক্সাস এই প্রফেশনাল জামিনদারের সঙ্গে থানাগুলোর রয়েছে। এনডিপিএস কেসে তাদের চার্জশিট জমা দেওয়ার পর স্বাভাবিকভাবে ইজ এন্টাইটেল ফর বেল, তখন বেল পিটিশন মুভ করলে জামিন হয়। এই প্রফেশনাল জামিনদাররা তাদের জামিনে এবং ওই টাইমে যিনি জামিনদার হল আমাকে, আমি এর জামিনদার হতে রাজি করো ইন কনভেন্স সেকশন অফ আপনার সব বেরিয়ে আসবে। তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এবং এটার উপর অনুসন্ধান করার জন্য আমার দাবি থাকবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পারা যায় না এরকম ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, অনেকদিন ধরে অভ্যেস হয়ে গেছে। তো এই অভ্যেস থেকে মুক্তি পাওয়া অনেকের পক্ষে এটা তো মানে এগুলো কিন্তু ভেরি সমস্যা। এগুলোর জন্য আমরা এখন যেভাবে কাজ করছি, আমি একটু আগে আপনি ছিলেন না সেখানে, আমি বলছিলাম এগুলোর মধ্যে আমরা জোর দেওয়াতে হয়তো আপনারা বলতে পারেন যে না আইন কানুন এখনই নেই, কিন্তু এইসবের উপর জোর দেওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের যে ল অ্যান্ড অর্ডার অনেকটা কিন্তু কমে এসছে। আপনারা সেটা অস্বীকার করেন, আমরা তথ্য দিয়ে বলছি, এখন বলবেন তথ্য একরকম কিন্তু বাস্তবে আরেক রকম, এরকমটা না। আজকে গত 20 বছরের মধ্যে দেখা গেল 8.2% ক্রাইম রেট কিন্তু কমেছে, এটা মানতে হবে। আমার তো রিপোর্ট দেখেই কথা বলতে হবে, এনসিআরবির রিপোর্ট বলছে এটা, আমি বলছি না এটা। তো এই যে দেখুন এখানে আরেকটা বিষয় ঠিকই বলেছেন রঞ্জিত বাবু, যে ভদ্রলোকের জন্য জামিনের জন্য গেছে তার নামটা কি? শাকিল প্রভাস খান, ঠিকই ধরেছেন আপনি। তো এটা আমাদের একটা অভিযান, আমাদের কিন্তু এটা একটা আন্দোলনের মতোই চলছে এখন। এবং আমি আবার বলছি যে আমরা যদি আজকে উত্তরপ্রদেশ থেকে ধরে আনতে পারি এনডিপিএস এর যে মালগুলো আমরা ধরলাম, যদি আমরা আজকে দিল্লির থেকে ধরে নিয়ে আসতে পারি, তো তাকে কেন ধরতে পারবো না? এগুলো আই উইল লুক ইনটু ইট এবং এগুলো ছাড়া হবে না। এটা কিন্তু বেলটা কিন্তু ফর দি স্যাটিসফ্যাকশন কোর্ট। শুনছেন ল ডিপার্টমেন্ট উইল টেক আপ দি ম্যাটার অফ দি হাই কোর্ট, এটা নেওয়া যায়। কিন্তু গভর্নমেন্ট একে বেল দিও ওকে বেল দিও না তারা বলতে পারবে না। ইট ইজ ফর দি স্যাটিসফ্যাকশন অনলি কোর্ট, এটা আপনারা জানেন। এখানে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, বেল কন্ডিশন দিতে পারে গভর্নমেন্ট এমপ্লয়ি, গ্রান্ট করবে কি করবে না না ওইটার কথা বলছি না। বেল অর্ডার দিল,
যে 10,000 টাকা বেল বন্ড দাও। এবার কোর্ট দিল, এবার বেল আর দাঁড়ালো কেউ, দাঁড়ালে যদি কোর্ট স্যাটিসফাইড হয়ে এই বিরাট, উনি জুডিশিয়াল অফিসারও ছিলেন, উনি তো এখানে সিস্টেমটা এরকম, যেহেতু অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছে, আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সেটা বলবেন, আমার মনে হয় আমাদের এটা ভালো, এবং মাননীয় চিফ মিনিস্টার কিন্তু এটা ঠিক বলছেন, ক্রাইম যেমন কড়াকড়ি করছে যে এর মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই যে কড়াকড়ি করছে আমাদের এটা কিন্তু ফ্যাক্ট, তো সেই জন্য মুখ্যমন্ত্রী করছে। কিন্তু আজকে যে হাউসে এই কথাটা উঠেছে, এটা বরঞ্চ টেক আপ করা উচিত যে হাইকোর্ট অ্যাসেম্বলিতে কিন্তু এই যে বেল নিয়ে যারা বেল বন্ড দিয়ে চলে যায়, তাদের যেমন আমরা 10,000 টাকা দিয়ে দিলাম, ফিনিশ। এটা তো এরকম, এই জন্যই বলছি এটা বোধহয় টেক আপ করা উচিত। পরবর্তী রেফারেন্স পিরিয়ডের নাম্বার হচ্ছে 4th উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরী। এখন আমি রাজস্ব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর উনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল, কল্যাণপুর থানা এলাকার অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় ধসের ফলে বড় ধরনের বিপর্যয় তথা দুর্ঘটনা আশঙ্কা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরীর যে বিষয়টা, যে কল্যাণপুর থানা এলাকায় অন্তর্গত একাধিক সরকারি কার্যালয় সরকারি বড় ধরনের বিপর্যয় তথা দুর্ঘটনার আশঙ্কা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এখানে এই যে টিলাটা বলছে, মানে প্রায় 18 কানি জমি, এবং সেই জমির মধ্যে কিন্তু অলরেডি থানাও আছে, একটা কৃষি দপ্তরের অফিসও আছে, DWS অফিস আছে, ওভারহেড ট্যাঙ্ক, DCM অফিস কল্যাণপুর তফসিল অফিস, পঞ্চায়েত অফিস এবং 6টি পুলিশ কোয়ার্টার, প্রাণী সম্পদ, এরকম অনেক দপ্তর কিন্তু সেখানে আছে। এখন উনি মাননীয় বিধায়ক যে বিষয়টা বলি, এটা কিন্তু এই যে কাজ শুরু হয়েছে পেছন দিক থেকে, সেই কাজের কারণে সেটা একটা ভূমিধ্বস হয়েছে। এবং সেখানে একটা প্রস্তাব খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যার মূল্য 1,05,06,000, যাতে ওই ভূমিধ্বসটা ইয়ে করা যায়। তো এটার একটা আবার সমস্যা কি, এই যে খোয়াই জেলার থেকে যে প্রস্তাবটা স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড থেকে সেটা বিবেচনা করা হয়, কিন্তু দেখা গেছে রাজস্ব দপ্তর এই প্রস্তাবটির যে গুরুত্ব ধারণ করে সেটা কিন্তু ভারত সরকার, কিন্তু সেখানে ওই কমিটি কি দেখলো যে এখানে যে প্রকৌশলী ও যে বিশেষজ্ঞরা যে সদস্যরা তারা রয়েছেন, তারা সেটা দেখে বললে এইভাবে হবে না, এখানে এটা আনুমানিক যে ব্যয় দেওয়া হয়েছে সেটা এই নির্দেশিকা যে ডিজাস্টার মিটিগেশন প্রপোজালের যে নির্দেশিকা গাইডলাইন সেই অনুযায়ী পাঠানো হয়, যে হ্যাজার্ড রিস্ক ইত্যাদি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো যে কারণে যে এটাকে নতুন ভাবে প্রস্তাবটি যাতে ঠিক করে বানায় সেই গাইডলাইনে, তো এই গাইডলাইন অলরেডি তৈরি হয়েছে এবং এই প্রস্তাবটি এই মাসের শেষ নাগাদ অনুমোদন করা হবে বলে জানা যাচ্ছে। আমার একটি অনুরোধ, আমি গতবার যেটা বিষয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বলেছে, আমি ধন্যবাদ জানাই, বিষয়টা সত্য, কিন্তু
যদি এটা করা হয়, নাহলে অনুরোধ করবো মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে, যাতে এটা দিলে আমার এই অফিসগুলো সমস্তগুলা সঠিক থাকবে। নমস্কার, ধন্যবাদ। উনি ঠিকই বলেছেন, আমি তো লাইন পড়িনি, তো যেটা এখানে লেখা আছে ডিসিএম অফিস এবং কল্যাণপুর রাস্তার, যে কল্যাণপুর থানার পিছনের অংশে নতুন রাস্তার একটা বানান, নতুন রাস্তা বানানোর পরে এটা হয়েছে। এটার কারণে মাননীয় অধ্যক্ষ মহোদয়, পরবর্তী রেফারেন্স করতে হবে। আমার অনুরোধ থাকবে যে রেফারেন্সটা শেষ করে কলিং অ্যাটেনশনে যাওয়ার জন্য। তাহলে এখন কলিং অ্যাটেনশন নিয়ে যাচ্ছি, বাকি 4 নম্বর পর্যন্ত হলো, বাকি 3টা আর হচ্ছে না। 7টার মধ্যে 7টা এখানে আছে রামবাবু লে করে দেবে, রামবাবুরটা, এবং তারপরে আরেকটা আছে বিশ্বজিৎ কলই এবং অন্তরাদেব সরকার। না মেম্বার বলুন, বিকাশ বাবু এটা একটু দেখে। অধ্যক্ষ স্যার, আমার ব্লক সম্বন্ধে যদি একটু, আমার না সারা ত্রিপুরা রাজ্যে না কই আসে নাই ঠিক না, যখন আরে একটা শেষ হোক না, ওটা আপনার তো আসুক না, লাস্টে 7 নম্বরে কোনটা বলবো আপনি এখন ফরিয়াদ পত্রিকার যেটা এটা লেখ করে বিশ্বজিৎ কলই, এটা ফরিয়াদ পত্রিকা, যে ফরিয়াদ পত্রিকাটা লেখ করুন। আর কলমটা আপনি স্যার একটু আমার রেফারেন্সটা এটা একটু আলোচনা করা দরকার। বিশ্বজিৎ বাবু দিচ্ছে শ্রুতি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলই। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল 14 মার্চ 2026 প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত নেতাদের উস্কানি গুলিবিদ্ধ রেফারেন্সে আপনি বলেছেন, তো আবার বলছি 26 সন্ধ্যা প্রায় 7:15 কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী জম্পুইজলা, যে থানার অন্তর্গত জম্পুইজলা ব্রিজ সংলগ্ন 4 জন টিএসআর কর্মী তাদের সে হামলা চালায়। এই সময় নিকটবর্তী এলাকা দুষ্কৃতীরা ছিল, তাদের ছত্রভঙ্গ করেন। দুষ্কৃমারে নাম ফলক, প্লাক ও কিছু দলীয় পতাকা ছুঁড়ে ফেলে দেয় এবং পাশেই বাঁশের তৈরি রান্নাঘরের টিনের দরজাও ক্ষতিগ্রস্ত করে। আইন শৃঙ্খলা এটা ওখানে যিনি এসআই আছেন অমর কৃষ্ণ দেবনাথ, উনি সুমোটো কেস নেন। সেম ডে, অন দ্য সেম ডে, আবার রাত্রি প্রায় সন্ধ্যা প্রায় 8:10 কিছু অজ্ঞাত দুষ্কৃতিকারী একটি বোলেরো গাড়ি নিয়ে এসে জম্পুইজলাতে বাইরে উপস্থিত 5 জন সমর্থকদের উপর থানার অন্তর্গত বৈরাগীপাড়া নিবাসী অমিত দেব বর্মা, পিতা প্রয়াত লাল মোহন দেব বর্মার বা পায়ে গুরুতরভাবে আঘাত পান। নিকটবর্তী এলাকায় যারা নিরাপত্তা বাহিনী টহলরত ছিল তারা তৎক্ষণাৎ ওখানে পৌঁছে এবং বোলেরো যে গাড়িটি যখন তাদেরকে ধাওয়া করে, তারা বোলেরো গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জম্পুইজলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও এসডিপিও ঘটনাস্থলে পৌঁছে এবং আহত যে ব্যক্তি ওনাকে প্রথমে সিএসসি তে পাঠানো হয়।
কমিউনিটি হেলথ সেন্টার এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার টিএসআর এবং সিআরপিএফ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। আইজি, ল অ্যান্ড অর্ডার, পুলিশ সুপার, সিপাহীজলা, অতিরিক্ত পুলিশ সুপার সেখানে ঊর্ধ্বতন পুলিশ অধিকারী সেখানে তারা পরিদর্শন করেন। এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং সংবেদনশীল যে স্থানগুলো আছে নিয়মিত মোবাইল টহল এবং পেট্রোলিং চালানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জম্পুই জেলা মহকুমায় 14/3/26 তারিখে রাত 9টা থেকে 15/3/26 তারিখ পর্যন্ত রাত 9টা পর্যন্ত একটি বিএনএসএস যে 163 ধারা জারি করা হয়, যেটা 144 ধারা আগে ছিল, সেখানে দায়ীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। উভয় মামলার তদন্ত চলছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন ঘটনাটা সত্যি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা ছোটখাটো ঘটনা হতেই পারে, কিন্তু জাস্ট লাস্ট 1.5 month জম্মু জেলাতে সিরিজ অফ ডেজ কোনো কোনো বোমা ফাটানো হয়, বন্দুক হাতে নিয়ে ঘুরে। এটা সম্পূর্ণ ইভেন যিনি এখন গুলিবিদ্ধ হয়েছেন অমিত দেববর্মা, হে নিজেও ওই লোকটাকে দেখেছেন যে লোক বন্দুক নিয়ে ওনাকে ওপেন ফায়ার করেছে এবং প্রায় 8 রাউন্ড মতো ওইখানে ওই যে বাইরের লোক ছিল ওই তাদেরকে গুলি করার পরও পার্টি অফিসে গিয়ে প্রায় 8 রাউন্ড মতো ওরা গুলি ফায়ার করেছে। তো এটা অলরেডি আইজি সাহেবও গেছে, সেই অনেক তদন্ত হয়েছে, এর নেক্সট ডেতে অনেক বুলেটও পাওয়া গেছে এবং লোকও আইডেন্টিফাই হয়েছে। তো তার পরিবর্তেও এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন আমার কিছু জানতে চাই, কারণ এর আগে 5 তারিখ মার্চে যে আইজিজিএল যে সরকারি একটা উন্নয়ন একটা ডেভেলপমেন্ট কাজের জন্য মানে কাজের ওই বিল্ডিং এর কনস্ট্রাকশন চলাকালীনই কিছু দুষ্কৃত তারা মানে পুরা গুন্ডা ডাকাত সন্ত্রাস থেকেও বেশি বলতে পারি, হেড লেবারকে নিয়ে মারধর করে পিস্তল দেখিয়ে টাকা ছিনতাই করে অলরেডি এফআইআর হয়েছে, অনেক কিছু হয়েছে, তো তারপরে কিছু হচ্ছে না। আমার মনে হয় এটা কেউ না কোনোভাবে কিছু না কিছু বড় মাপের কিছু হতে পারে, এদের ইন্ধন থাকতেই পারে, তো তার একটু জানা দরকার। কিন্তু এরকম আমরা কখনো দেখিনি। তাহলে জম্মু জেলাতে টিপ্রামথার 28 তারিখ ফেব্রুয়ারিতে অর্জুন দেববর্মা তার বাড়িতেও বোম ফাটানো হচ্ছে, মানে সিরিজ অফ ঘটনা হচ্ছে। তো সেটা আইন শৃঙ্খলা আমি বলতে চাই মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, এটা এইগুলাকে চিহ্নিত করে অতি সত্বর শাস্তি দেওয়া দরকার। আমরা ঠিক আছে পার্টি করে পলিটিক্স করে কিছু ছোট মোটো ঘটনা হতেই পারে, কিন্তু হাতে বন্দুক নিয়ে গোড়া বা বোম ফাটানো এটা তো আমার মনে হয় এটা পুরো সন্ত্রাসবাদী থেকে আরো বেশি ক্রাইম মনে করি। তো কাইন্ডলি প্লিজ আপনি একটা ছোট্ট এর সঙ্গে বলে দেবেন একবারে, আমি ঠিক খেয়াল করতে পারিনি আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়েছে কিনা, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে কিনা, এটা দুটো। আর হচ্ছে আর্মস রিকভারি হয়েছে কিনা। কেটে 2 অনুযায়ী করা হয়েছে না, এটা এখন এত এই ধারাগুলো তো দেওয়া হয়েছে এক্সপ্লোসিভ, আপনি বললেন যে অস্ত্র নিয়ে, আমি এটা আর্মসের বিষয়ে দেওয়া আছে 27/2 ধারাটা আমার কাছে এখানে যে ধারা আছে 326G, আপনি তো বুঝতে পারবেন না, 132, 234(2), 109, 118(2), 3
ব্র্যাকেটে 5 এইভাবে দেওয়া আছে। আমি আরেকটা বলছি, আর্মসটা তো না, আর্মস তো কোথায় রিকভারি তো এই মানে এটা তো গিয়ে কিছুই পাইনি এখন পর্যন্ত, রিকভারি হয়নি তো। বিশ্বজিৎ বাবু যেটা বলছেন, দেখুন কে চায় এ ধরনের, আমরাও চাই যে শান্তিপূর্ণ থাকুক সব জায়গায়, কিন্তু আবার আমি একটা বলছি, বারবার বলছি, সে যে পার্টিরই হোক, মানে আবার আমি বলছি, সে যে পার্টিরই হোক, যদি যারাই আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি, এখন পার্টিকুলার একটা বিষয় যদি হয় তাহলে কিন্তু, এবং আমি নিশ্চয়ই এটা ফলো আপও আমি করবো, ফলো আপও করবো এটা। নেক্সট রেফারেন্স পিরিয়ডের সপ্তম উত্থাপন করে দেওয়ার জন্য পিরিয়ডের সপ্তমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য রেফারেন্স কলিং মিলিয়ে আবার এটা ব্লক শ্রীমতী অন্তরা দেব সরকার, অন্তরা সরকার দেব। এখন আমি গ্রামোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়টির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রায়শ অনেক জনপ্রতিনিধি, বিশেষ করে যারা আমাদের মাননীয় বিধায়ক বিধায়িকারা আছেন, ওনারা অনেক সময় বলেন আমার একটা আলাদাভাবে ব্লক করুন। তো আমি বলেছি বিষয়গুলো নিয়ে আমাদের, কারণ এটা ব্লক করতে গেলে তার কিন্তু আনুষঙ্গিক অনেক বিষয় আছে, আর্থিক বিষয় আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লোক, হিউম্যান রিসোর্স। তো আমার কাছে যা রিপোর্ট আছে এটা কিন্তু যে তৎকালীন সময়, মানে যখন আগে আমাদের সরকার যখন ছিল, আমাদের 8 বছর আগে, তাদের সময়ে তখন প্রায় 45 ব্লক ছিল, এবং 2013-র কথা বলছি, এবং 2013-র পরে সেটাকে পুনর্গঠন করা হয়েছে লাস্ট, এবং সেখানে প্রায় আরো 13টা নতুন ব্লক কিন্তু করা হয়েছে। এখন সেই ব্লক করাতে এখন 58 ব্লক হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো আছে, এই ব্লক করতে গেলে এখন যেভাবে ব্লকের আমরা যে এই যে 58 ব্লক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এতে করে কিন্তু যা যা কাজ করা দরকার ব্লকের অধীনে, সেটা কিন্তু খুব সুচারুভাবে সুন্দরভাবেই কাজ হচ্ছে। কিন্তু অনেক সময় আমরা সব আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার মহোদয়রা আছেন তাদের সাথে বসবো, বসে আগে কথা বলবো। আর আমি আগে যেটা বলেছি, এখানে একটা ব্লক পুনর্গঠন এটা কিন্তু ভেরি কমপ্লিকেটেড বিষয়, এসব বললেই হবে না। কটা জিপি আছে, কটা ওখানে লোক সংখ্যা আছে ইত্যাদি বিষয়ে, তো অনেকে অনেকভাবে আমাকে যুক্তি দেয়, এবং এটা কিন্তু একটা টাইম টেকিং বিষয়। বা কালকে বললাম এবং আজকেই হয়ে যাবে সেরকম না। সেখানে যারা এখানে যারা বসবাস করেন তাদের পুনর্বিন্যাস এবং যে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো একটা জটিল বিষয়। কিন্তু জটিল হলেও যেহেতু ওনারা 2013-তে করেছেন, তো করা যাবে না কেন? তো কিছু কিছু জায়গায় আমি অলরেডি আমার গোচরে এসছে, উনিও আমাকে বলেছেন, মাননীয় বিধায়ক অন্তরা মহোদয়া, তাছাড়া আরো অনেক আমাদের মিনিস্টার সাহেব এখানে বলেছেন। তো আমি বললাম যে যদি এই বিন্যাসের রিয়েলি যদি প্রয়োজন থাকে, দরকার যদি থাকে, তাহলে আমরা আগামী দিন সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। মাননীয় অধ্যক্ষ স্যার, আমাদের কমলাসাগর বিধানসভাটি 20টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিশালগড় ব্লক এবং ডুকলি ব্লকের 2টি ব্লকের অন্তর্ভুক্ত। 16টি গ্রাম পঞ্চায়েত বিশালগড় ব্লকে। ওই বিশালগড় ব্লক 34টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ডুকলি ব্লক 23টি গ্রাম পঞ্চায়েত এবং 3টি ভিসি নিয়ে গঠিত। এবং আমাদের কমলাসাগরের যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রায় 17 কিলোমিটার এবং 10 কিলোমিটার যাতায়াতের জন্য ওই 2টি ব্লকে যেতে হয়। আমাদের গত বছর
যখন ভিডিও করেছেন, তারপর একটা আলোড়ন সৃষ্টি হলো, দপ্তরে গিয়ে বলে হ্যাঁ হয়ে যাবে, যে ইনফ্রাস্ট্রাকচার আছে পরিকাঠামো, নাগরিকদের মধ্যে যে একটা আলোড়ন, হ্যাঁ নতুন ব্লক হবে, আমাদের অনেক সুযোগ সুবিধা আসবে, তো পরিকাঠামো আছে, তারপর হচ্ছে না। বিগত দিনে দেখা গেছে বগাপাড়া ব্লক সরওয়ারগঞ্জ 8টি জিপি নিয়ে গঠিত, পোয়াংবাড়ি ব্লক 7টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, জম্পুর স্টাফ আছে, প্রত্যেকটা জিপির জন্য স্টাফ আছে, শুধু শিফট করা। আমাদের জায়গা দিয়েছি কোথায়, আমাদের যে 1 নম্বর টিএসআর ক্যাম্প আছে, সাথে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে যদি ফার্নিচারের শুধু লাগে, স্টাফ তো পর্যাপ্ত পরিমাণ আছে। দরকার হলে আমার বিধায়ক এলাকা উন্নয়ন থেকে কেন করেনি, 20টি গ্রাম পঞ্চায়েত মুখ্যমন্ত্রীজির কাছে আমার নয়, শুধু সারা কমলা সাগরবাসীর দাবি এটার জন্য পূরণ করা হয়। ধন্যবাদ। আমার বিধানসভাটা 4টা ব্লকে ভাগ করা, একটা পঞ্চায়েতের জন্য। না না, এটা তো করবে যে স্যার, কলিং অ্যাটেনশন যাচ্ছি। এখন সবার কাজ মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি একত্রে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ ও শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হল নোটিশটির বিষয়বস্তু হল আগরতলা খোয়াই কমলপুর কলেশ্বর নির্মাণ জাতীয় সড়কের বেহাল অবস্থা দূরীকরণের দ্রুত এই জাতীয় সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত বিধানসভাতেও কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে, তবুও যেহেতু এখানে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয় এবং আমাদের চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় যে আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর যে নতুন করে জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, দুর্নীতি অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে 2014-15 সালের আগে ত্রিপুরায় 2টি জাতীয় সড়ক ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 198 কিলোমিটার, এবং NH যেটা 44-এ মনু থেকে সিমলুক, তার দৈর্ঘ্য ছিল 134, অর্থাৎ পরবর্তীকালে আরো 4টি জাতীয় ন্যাশনাল হাইওয়ে ঘোষণা করা হয় এবং তার কাজও চলছে। NH-208 কোনটা? কুমারঘাট কৈলাসহর না, যেটা সাবরুমের দিকে আছে, অর্থাৎ প্রায় 265 কিলোমিটার। NH-208 যে 4টার মধ্যে 2 নম্বর, কৈলাসহর থেকে কুর্তি, অর্থাৎ সেটা 45 কিলোমিটার। NH-3 নম্বর 108B খোয়াই থেকে 22.90 কিলোমিটার। এবং এই যে পরবর্তীকালে
এটা হচ্ছে 4টা, কিন্তু পরবর্তীকালে এক্সপানশনও হয়েছে, যে জাতীয় সড়কের যে আরেকটু এক্সপানশন সম্প্রসারণ তার কিন্তু ঘোষণা করা হয়েছে। সেগুলো কি NH-08 আগরতলা থেকে সাবরুম, ওয়েস্টার্ন বাইপাস যেটা লেম্বুছড়া থেকে আরম্ভ করে লঙ্কামোড়া, গোলচক্কর, ক্যাম্পের বাজার, হাপানিয়া এবং আমতলি যেটা কুড়ি পুকুর আছে সেখানে 25., সর্বমোট তাহলে 923.31 কিলোমিটার। এটা তো হচ্ছে আপনার মেইন লেংথ, কিন্তু ডিজাইন লেংথ যেটা হয়েছে, কারণ ডিজাইন লেংথ যখন অ্যালাইনমেন্ট হয় পরবর্তী সময়ে কিন্তু ডিজাইন লেংথ কমে যায়, তো সেখানে দাঁড়িয়েছে 793 কিলোমিটার। আগরতলা, খোয়াই, কমলপুর, কৈলাসহর পর্যন্ত যে বিস্তৃত 119 কিলোমিটার দীর্ঘ এই যে সড়কটি দুটি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত হয়েছে, যথা NH-108B খোয়াই থেকে আগরতলা, মোট ডিজাইন লেন্থ 38.80। 2 নম্বর হচ্ছে NH-208 কৈলাসহর থেকে কমলপুর এবং খোয়াই, মোট ডিজাইন লেন্থ 80.20, এবং সেখানেও কিন্তু 8টি, সেটা তাদের তথ্য। Sabani ng Agortala. Sabana ng Bisramgons.